আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব এনসিপি জামায়াত নতুন রাজনীতির ভবিষ্যৎ কি এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডান পাশে রয়েছেন শরীফউদ্দিন জুয়েল, আহ্বায়ক জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর উত্তর, এবং তার ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট শাকিল আহমদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত। আমি প্রথমেই অ্যাডভোকেট শাকিল আহমদ আপনার কাছে একটু শুনে নিতে চাই, যেহেতু হচ্ছে শিরোনামটা ঠিক করেছে এনসিপি জামায়াত নতুন রাজনীতির ভবিষ্যৎ কি। আসলে আমরা যখন দেখি যে স্বাধীনতার প্রায় 5 দশকেরও বেশি সময় আমরা পার করে ফেলেছি, এবং এই সময় যখন দেখা যায় যে দেশের 1/5 মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে, এবং তাদের মধ্যেই আবার জীবন ধারণের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে, এইসব বিবেচনা করে আসলে রাজনৈতিক দলগুলো রাজনীতির মাঠে কতটা ভূমিকা বা প্রভাব বিস্তার করতে পারলো জনমানুষের কথা চিন্তা করে? জি, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আমার কো প্যানেলিস্ট এবং দেশবাসীকে জানাচ্ছি অভিনন্দন। প্রথম কথা হচ্ছে যে আমাদের রাজনৈতিক যেই এখন অবস্থানটা আছে, বাংলাদেশের মানুষের যেই আর্থসামাজিক পরিস্থিতি, ইকোনমিক্যাল কন্ডিশন, আমাদের সংবিধান যদি আমরা দেখি, সেখানে আমাদের বলা আছে মৌলিক অধিকারের কথা বলা আছে, আমাদের সেখানে বেসিক যে রাইটসের কথা বলা আছে, কিন্তু এই রাইটসগুলো কিন্তু পালন করতে হলে বা গভর্নমেন্টকে নিশ্চিত করতে হলে যে রিসোর্স দরকার, রিসোর্সটা কিন্তু বাংলাদেশে নাই। যার ফলে গভর্নমেন্ট চেষ্টা করলেও সব কিছু মিটিগেট করাটা পসিবল হয় না। এক্ষেত্রে সরকার, বিরোধী দল, স্টেক হোল্ডার সবাইকে এক হয়ে কাজ করলে সমাধান করা অনেকটাই সম্ভব। ধরুন আজকে হাম নিয়ে যদি বলি, হামের যে প্রকোপটা বাংলাদেশে বেড়েছে, সারা পৃথিবীতেই বেড়েছে। তো হাম নিয়ে যেই সমস্যাটা হচ্ছে, সমাধানের জন্য যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের আরো বেশি অ্যাক্টিভিটি, জনগণের সচেতনতা। এখানে বিরোধী দল বা অন্য কোনো দল না, আমি বলবো সরকার, জনগণ এবং আমরা সবাই মিলে এক হয়ে কাজ করলে এখান থেকে কমিয়ে আনা সম্ভব। কিন্তু আমরা দেখছি এখানে বিভিন্ন পক্ষকে দায়ী করার চেষ্টা করছে। দেখুন, দায়ী করে কিন্তু সমাধান পাওয়া যাবে না। সমাধান পেতে হলে আপনাকে এক্সাক্ট প্রবলেম বের করেন, সলভ করেন, দেন যদি কারোর কারণে আমার এই রাষ্ট্রের ক্ষতি হয়, তার বিরুদ্ধে আপনি বিচার করেন, তাকে আপনি ধরে নিয়ে কোনো না কোনো শাস্তির মুখোমুখি করেন। কিন্তু আমি যদি দায় দিতে দিতে সমাধান খুঁজে না পাই, রাষ্ট্র এগিয়ে যাবে না। এই জন্য স্বাধীনতার 55 বছর পরেও আমরা মনে করি বাংলাদেশে যে অনেক কিছু না পাওয়া ছিল, অপ্রাপ্তি ছিল, আমাদের 24 গণঅভ্যুত্থানের পরে নতুন সরকার হয়েছে, সরকারের কাছে আমাদের এবং সরকারের জনগণের সবার অনেক বেশি প্রাপ্তি, প্রত্যাশা রয়েছে। আমরা দেখছি, আশা করছি নতুন প্রধানমন্ত্রী অনেক বেশি ইন্টেলেকচুয়াল, অনেক বেশি ডাইনামিক। আমরা আশা করি ওনার নেতৃত্বে বাংলাদেশে অনেক কিছু চেঞ্জ হবেন। যদিও দেশের অনেকে বলা বলি করছেন যে ওনার নেতৃত্বে চলছে নাকি অন্য কারো নেতৃত্বে দেশ চলছে কিনা, এরকম কথাও কিন্তু আসছে। তা আমরা আশা করব তার নেতৃত্বেই চলবে এবং তার মাধ্যমেই অন্য কোনো দেশকে পরোয়া করে নয়, এবং দেশের মানুষের কথা ভেবে যদি কাজ করা যায় অনেক দূর আগানো সম্ভব। কারণ 24-এর পরে আমরা আর কোনো হানাহানি দেখতে চাই না। আমরা আর কোনো বিরোধী দল বা সরকার দলের মধ্যে সবসময় যে রাজনৈতিক একটা মানে টানাপোড়েন চলে, সবসময় ওকে মারে, ওকে ধরে, এটা কিন্তু এখন নেই। আপনি দেখছেন, এটা আমরা দেখতেও চাই না। কিন্তু জামায়াত তো সামনে বেশ কিছু কর্মসূচি নিয়ে আগাচ্ছে, বিশেষ করে গণভোটের রায়, জুলাই সনদের রায়, এসব বাস্তবায়ন নিয়ে। আসলে আপনারা কোন দিকে এমফাসাইজ করতে চাচ্ছেন? দেখুন, জামাত এবং এনসিপি আমরা এখন কিন্তু বিরোধী দলে আছি। আমরা সবসময় একটা কথা বলে আসছি যে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে, এবং গণভোট যেটা দিয়েছে 69% মানুষ রায় দিয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সরকারের ম্যান্ডেট ছিল, এখন প্রাইম মিনিস্টার উনি ভোট চেয়েছেন যে গণভোটে হ্যাঁ দিতে হবে, কিন্তু ইলেকশনের পরে গভর্নমেন্ট গঠন করার পরে বলছে জুলাই সনদ তারা কি। কেউ কেউ তো বলেছেন যে জুলাইটাও নাকি ভুল ছিল, এরকম কথাও সরকার অনেকে বলেছেন। এবং জুলাই সনদকে বাস্তবায়ন না করার জন্য বিভিন্ন সাংবিধানিক নিয়ম নীতি বেড়াজাল বাঁধতে হচ্ছে। এটি নিয়ে সুযোগ পেলে আমি কথা বলবো। কিন্তু জুলাই সনদ বাস্তবায়নটা তো আমাদের সবার একটা মৌলিক জায়গা, এটার জন্য অবশ্যই আমরা আন্দোলন করব, সরকারকে বাধ্য করার জন্য চেষ্টা করব, জনগণকে আমরা আমাদের সঙ্গে এনে সরকারকে প্রেশার দিব। কিন্তু তাই বলে কি আমরা সরকারকে পতন করে আমরা বলবো যে নতুন কোনো ফ্যাসিস্ট আসবে? সেটি ডিফারেন্ট কথা। যদি সরকার মনে করে যে না, দেশ বিরোধী আমি থেকে যাব, কিংবা আমি জুলাই সনদ মানতেই চাইবো না, হয়তো আরেকটা জুলাই আসতে পারে, হয়তো আরেকটা জুলাই ডাক হতে পারে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কারণ জুলাই সনদ বাস্তবায়ন না করলে এই বাংলাদেশে আবারও নতুন জুলাই হওয়ার চান্স আছে। আমি একটু আপনার কথা সূত্র ধরে অ্যাডভোকেট শাকিল আহমদ, আমি শরীফউদ্দিন জুয়েল আপনার কাছ থেকে জানতে চাই, সংসদের প্রথম অধিবেশন শেষ হলো, কি মনে হলো যে জুলাই সনদ বলেন বাস্তবায়ন, জুলাই সনদের বাস্তবায়ন বলেন, কিংবা গণভোটের রায় বাস্তবায়ন বলেন, অন্য সব অমীমাংসিত যেসব ইস্যু রয়েছে সেসব বাস্তবায়নের আলোকে কি মনে হলো যে সংসদের প্রথম অধিবেশনটা আসলে কেমন হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে আজকের এই আলোচনার লাইভ টক শোতে আমি
ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং পাশাপাশি টিভি সিটির সামনে যে সকল দর্শক বসে আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয় দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের বহুল প্রতীক্ষিত একটি অংশগ্রহণমূলক একটি জাতীয় নির্বাচন, যে নির্বাচনের জন্য দীর্ঘ 17টি বছর বাংলাদেশের মানুষ, বিএনপি সহ সকল বিরোধী দল আমরা যেটা আন্দোলন করে এসেছি এবং 5ই আগস্ট সেই ছাত্র জনতার একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন এবং হাসিনার পালিয়ে যাওয়া, এর পরবর্তীতে সে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে এবং সে ঐতিহাসিক সে নির্বাচনের পরে যেটা জাতীয় সংসদে বসেছে, সে জাতীয় সংসদের প্রথম অধিবেশনটা অত্যন্ত একটি ফলপ্রসূ একটি অধিবেশন ছিল বলে আমরা দেখেছি। এই জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকেই কিন্তু বাংলাদেশ অনেকগুলো সংকট আমরা কিন্তু সমাধানের রাস্তাও কিন্তু আমরা প্রথম অধিবেশন দেখেছি। যখন বাংলাদেশের 17 ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠন করা শুরু হলো, তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম আমেরিকা ইরানের যে যুদ্ধ সারা বিশ্বকে যেখানে কাঁপিয়ে দিয়েছে, সেখান থেকে তেল সংকট সারা বিশ্বে যখন এটা আপনার একটি মহা দুর্যোগ হিসেবে আবির্ভূত হয়েছে, ঠিক সেই জায়গাতে কিন্তু তেল সংকটের সমাধানের জন্য কিন্তু জাতীয় সংসদে কিন্তু অনেক ধরনের আলোচনা হয়েছে এবং সেই তেল সংকটটাকে আমরা কিন্তু অত্যন্ত সফলভাবে কিন্তু আমাদের সরকার, বিএনপি সরকার সেটাকে কিন্তু এটা নিয়ন্ত্রণ করেছে এবং পাশাপাশি জুলাই সনদ থেকে শুরু করে আরও অনেক বিষয় নিয়ে কিন্তু সংসদে একটি প্রাণবন্ত আলোচনা হয়েছে। আসলে সংসদের একটি শক্তিশালী একটি বিরোধী দল থাকা এটা আসলে গণতান্ত্রিক একটি ভিতটাকে আরও শক্তিশালী করে এবং গণতান্ত্রিক ভিতটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে অনেক এটা ফলপ্রসূ হয়। আমরা এখানে দেখেছি আমার সহযোদ্ধা ভাই এখানে একটি কথা যেটা বলেছেন, যেহেতু আমার ভাইও জুলাই যোদ্ধা, আমরাও জুলাই যোদ্ধা, এই যে আমি সহযোদ্ধা ভাই হিসাবে আমি শাকিল ভাইকে অভিভূত করলাম। আসলে দেখেন জুলাই সনদ যেটা গণভোটের আমরা যদি ফিরে যাই জাতীয় সংসদের সামনে, যেখানে গণভোটের যখন জুলাই সনদ যখন স্বাক্ষরিত হলো, সে জুলাই সনদে কিন্তু স্বাক্ষরিত বিষয়ের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু ছিল, যেখানে বিএনপি, এনসিপি, জামায়াত ইসলামী সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে, সেখানে যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে সেগুলো কিন্তু একটি মীমাংসিত বিষয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কারণ কথা নাই এবং দেখা গেছে যেই বিষয়টা নিয়ে আপনার রাজনৈতিক দলগুলোকে একমত হতে পারেনি, সেই জায়গায় কিন্তু নোট অফ ডিসেন্ট নেওয়া হয়েছে। নোট অফ ডিসেন্টটা হচ্ছে কি, যেই সরকার যখন জাতীয় সংসদে নির্বাচনের পরে যে সরকার আসবে, তারা কিন্তু এখানে জাতীয় সংসদের সেটা আলোচনার মাধ্যমে, ভোটের মাধ্যমে নোট অফ ডিসেন্ট বিষয়গুলো কিন্তু সমাধান করবে। এখানে বিষয়গুলো স্বরাষ্ট্রমন্ত্রী বারবার ক্লিয়ার করেছেন আমাদেরকে, কিন্তু আমার প্রশ্ন হলো যে আসলে আপনারা কতটুকু আগাতে পারলেন সংসদের প্রথম অধিবেশন অনুযায়ী? আপনাদের নিজেদেরও তো চাওয়া পাওয়া রয়েছে যে আপনাদের যে কোনো এলাকার উন্নয়ন নিয়ে আপনারা কাজ করতে চান, অনেক সামষ্টিক উন্নয়ন রয়েছে, সেগুলো নিয়ে আসলে কতদূর আগানো গেল? না, আমি আপনাকে কথাটা আমি একটু শেষ করে নিই। আপু, নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো আছে, সেই নোট অফ ডিসেন্টে কিন্তু জুলাই সনদে কিন্তু স্পষ্ট কিন্তু সেটা কিন্তু লেখা আছে, নোট অফ ডিসেন্ট যে বিষয়গুলো দেওয়া আছে সেটা জাতীয় সংসদের মাধ্যমে পাশে আসতে হবে। আর যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে সেগুলো নিয়ে তো কারো কোনো প্রশ্ন তোলেনি এবং সেই বেশ কিছু বিষয় কিন্তু সেটা কিন্তু সংসদে পাশও হয়েছে, আমরা সেটা দেখেছি। তো নোট অফ ডিসেন্টের এই বিষয়গুলো সংসদে ভোটাভুটির মাধ্যমে এটা সলভ হবে। বিএনপি সেই রাস্তায় হাঁটছে এবং সেটা জুলাই সনদে যেটা লেখা আছে স্পষ্ট, বিএনপি সে জুলাই সনদের পথে বিএনপি হাঁটছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বারবার একটি কথা কিন্তু বলে এসেছেন, জুলাই সনদের প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে পালিত হবে। হ্যাঁ, এই বারবারই বলে আসছেন এবং আমরা কিন্তু সেই লক্ষ্যে কিন্তু আমরা সেই হাঁটছি, সেই পথে হাঁটছি। আশা করি, আমি যদি এখানে একটি কথা যদি এখানে বলতে চাই, আলোকপাত করতে চাই, দেখুন জুলাই সনদকে প্রথমত যদি বলা হয়, দুইটি ক্ষেত্রে স্পষ্টভাবে লঙ্ঘন করেছে বিরোধী দল। এখন আমরা কিন্তু এটাও কিন্তু আমার সহযোদ্ধা ভাই একটা কথা বললেন যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজন বোধ আরেকটি জুলাইয়ের জন্য ওনারা রাস্তা নামবেন। কোন দুইটি ক্ষেত্রে দুইটি পরিষ্কার হয়ে বলছি। দেখেন জুলাই সনদে কিন্তু একটা কথা কিন্তু লেখা ছিল, আপনার জাতীয় সংসদ নির্বাচনে একটি সংখ্যানুপাত হারে কিন্তু নারী সদস্যদের কিন্তু মনোনয়ন দিতে হবে, লেখা ছিল কিন্তু এটা কিন্তু সবাই কিন্তু ঐক্যমত হয়েছে। বিরোধী দল জামায়াত ইসলামীকে তারা কি সে রাস্তায় হেঁটেছে যে সংখ্যানুপাত হারে নারী সদস্যদেরকে মনোনয়ন করতে হবে জাতীয় সংসদ নির্বাচনে? তারা কিন্তু অলরেডি কিন্তু জুলাই সনদ কিন্তু তারা কিন্তু লঙ্ঘন করেছে। দ্বিতীয় কোনটা, জুলাই সনদে কিন্তু লেখা ছিল ডেপুটি স্পিকারটি কিন্তু বিরোধী দল থেকে আসতে হবে। সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদের সরকার, বিএনপি ক্ষমতাসীন দল, তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে বিরোধী দল কিন্তু চিঠি দিয়েছে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়ে তাদের কাছে নাম প্রস্তাব আলোচনা করেছে। সেই ক্ষেত্রে কি
জামাত ইসলামী বা বিরোধী দল তারা কি সেক্ষেত্রে তারা নাম প্রস্তাব করেছে? করেনি। তাহলে দুইটি ক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু জুলাই লঙ্ঘন করেছে কিন্তু বিরোধী দল, জামাত এনসিপির নেতৃত্বাধীন জোট। তাহলে সেটাও কিন্তু এখন তাদেরকে যে জাতির কাছে জবাবদিহি করতে হবে। আমরা বলে এসেছি অক্ষরে অক্ষরে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, আমরা সেই রাস্তায় আমরা হাঁটছি। আমি একটু আপনার প্রশ্নটা অ্যাডভোকেট শাকিল আহমদ আপনার কাছে একটু পরিষ্কার হয়ে নিতে চাই। যে দুইটি কারণের কথা বললেন জুয়েল ভাই, আসলে আপনি কি এই দুটার সাথে একমত পোষণ করবেন নাকি না, এটা বিরোধিতা করবেন? পুরোপুরি একমত না। প্রথমটা বলি যে নারী বলা ছিল যে 10% নারীদেরকে এই নির্বাচনে দিতে হবে। এই বিষয়ে আমি মনোনয়ন দিতে হবে। এই বিষয়ে আমি আমার দলের কথা বলি। আমার দলে আমরা 30 জন মনোনয়ন দেওয়া হয়েছিল। দেখুন সেখান থেকে আমরা কতজনকে মনোনয়ন দিয়েছিলাম, বিএনপি কতজনকে দিয়েছিল, জামাত কতজনকে দিয়েছিল, সেখানে জামাত একজনকেও দেয়নি। আচ্ছা, আমরা দিয়েছিলাম, বিএনপিও দিয়েছিল। আচ্ছা, কিন্তু কেউই 10% কমপ্লাই করতে পারেনি। দেখুন এই বিষয়টা জামাতের বক্তব্য দিবে, জামাত কেন একজনকেও দেয়নি। জামাত যে বক্তব্য দিয়েছিল, জামাত বলেছে যে যেহেতু জুলাই সনদটা বাস্তবায়নটা হবে এই সংসদের পরে, সংসদটা শুরু হওয়ার পরে, তার মানে নেক্সট ইলেকশন থেকে ওনারা এটা কমপ্লাই করবেন বা এটা এনশিওর করবেন। আর আমরা যেহেতু এবং বিএনপি যেহেতু ইনক্লুসিভ দল, নারী নেতৃত্ব বা নারীদেরকে একসাথে কানেক্টেড করছে, সেখানে আমরা সেদিকে তাদেরকে দিয়েছি, যেমন বিএনপি দিয়েছে। কিন্তু পুরোপুরি কিন্তু বিএনপিও কনফার্ম করেনি, বিএনপি 10% দেয়নি। বিএনপি আমাদের চেয়ে কম দিয়েছে, তুলনামূলক এনসিপি সবচেয়ে বেশি দিয়েছে। এবারে নির্বাচনে তুলনামূলক নারী প্রার্থী কমই ছিল, বেশি দিয়েছে। আচ্ছা, দ্বিতীয়টি বলে যে ডেপুটি স্পিকারের জন্য অফার করা হয়েছে, রাজি হয়নি বিরোধী দল। সেখানে এনসিপি আর জামাত যেহেতু এক, এই যায় উত্তরটা আমি দেই। এটি উত্তর হচ্ছে, আপনি আমার সাথে আমার কোনো কিছুই আপনি কম করছেন না, আবার আপনি আমাকে বলছেন ভাই আমার বাসায় দাওয়াত, পারলে এসো। মানে আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন না, বাট বলছেন ভাই রান্না করছি গরুর মাংস, পারলে এসো। এটা কোনো দাওয়াত না। আপনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। কথা ছিল যে সংসদ সদস্য দুটি একসাথে শপথ নিবে। একটি হচ্ছে এই জাতীয় সংসদের আমি সদস্য, দুই হচ্ছে আমি সংবিধান সংস্কার কমিশনের সদস্য। তাহলে আমি এই দুটো শপথের জন্য কিন্তু নির্বাচন কমিশন আপনাকে চিঠি দিয়েছে। আপনি চিঠি পড়লেন, গ্রহণ করলেন, পরের দিন সংসদে গেলেন, গিয়ে বললেন কি এই সংবিধান বিরোধী, আমি এই চিঠি এই যে শপথ নিতে পারি না। তাহলে এটা কেমন হলো? আপনি দাওয়াত একসেপ্ট করে কিন্তু আসলেন, বিএনপি সে একসেপ্ট করে আসলো, তাহলে এসে উনি আর শপথ নিলেন না। শপথ নিলেন না। কথা ছিল যে সংসদ শুরু হবার 30 দিনের মধ্যে শপথ না নিলে এই সংবিধান সংস্কার কমিশনের কার্যকারিতা শেষ হয়ে যাবে। সেটাও আপনি করলেন না। না করে আপনি বলছেন ভাই আপনি কি নিবেন এই ডেপুটি স্পিকার, তার মানে আপনি না দেওয়ার জন্য বলছেন। তাহলে আমাদের কথা হচ্ছে ডেপুটি স্পিকার আমাদের ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে জুলাই সনদ। যে জুলাই জন্য জীবন দিয়েছে, সবাই জীবন দিয়েছে, ভাইয়েরও অনেক লোক জীবন দিয়েছে, আমার সামনে অনেকজন মারা গেছে, ওনার সামনে অনেক মারা গেছে, মৃত্যুবরণ শহীদ হয়েছে। তারা কি চেয়েছিল? রাষ্ট্রের চেঞ্জ চেয়েছিল, এই রাষ্ট্রের সিস্টেমটাকে চেঞ্জ চেয়েছিল। বুঝতে পেরেছি অ্যাডভোকেট শাকিল আহমদ। আমি এই ফ্যাক্টগুলো নিয়ে আবারও ফিরে আসতে চাই আপনাদের দুজনের কাছে, তবে একটি বিরতির পরে ফিরে আসতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে একটি বিরতি। আবারও স্বাগত জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি এনসিপি জামায়াত নতুন রাজনীতির ভবিষ্যৎকে, এই বিষয়টি নিয়ে। এবং এ পর্যায়ে শরীফুদ্দিন জুয়েল, আপনার কাছে জানতে চাইবো যে সংসদের প্রথম অধিবেশনে আমরা দেখেছি যে বিএনপি হাম নিয়ে অন্তর্বর্তী সরকারের ইন্টারিম গভর্নমেন্টের বেশ সমালোচনা করেছে, কিন্তু হামের মতোই আরেকটা বার্নিং ইস্যু ছিল হচ্ছে বাণিজ্য চুক্তি। এটি নিয়ে আসলে তাদের সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে আমরা কোনো ধরনের আলোচনা কিংবা তর্ক বিতর্ক কিংবা আলোচনা দেখলাম না, কেন? ধন্যবাদ। আসলে হামের টিকাটা নিয়ে আসলে আমরা এখন পুরো বাংলাদেশে আসলে আমরা এটা নিয়ে খুব একটা বলা চলে এটা আমরা একটা সাফার করতেছি। বিশেষ করে প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি এবারে যে 9 থেকে 10 জন করে শিশু মারা যাচ্ছে। এটার বিষয়টা অত্যন্ত মর্মান্তিক একটা বিষয় যে হামের টিকার অভাবে যাদেরকে সময় মতো যাদেরকে বয়সে হামের টিকাটা দেওয়া সম্ভব হয়নি, তারা সে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং তার কয়েকদিন পরে মারা যাচ্ছে। এটা অত্যন্ত আসলে খুব একটা মর্মান্তিক একটা এভাবে মানে অবুঝ শিশুদের মৃত্যুটা এটা কোনো কারোরই কাম্য হতে পারে না এবং আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক একটি বিষয়। আমাদের বিএনপি সরকার গঠনের পরপর যখন এই হামের রোগের যে প্রাদুর্ভাব যেটা দেখা দিল এবং যেখানে হসপিটালে শিশুরা যখন হামের লক্ষণ নিয়ে ভর্তি হলো, তখন এই জিনিসটা দেখুন হামের টিকার অভাবের কারণে তাদের সময় মতো টিকাটা দেওয়া হয়নি, এই জন্য লক্ষণগুলো দেখা যায়। তখন আমাদের নতুন সরকার মাত্র এটা দেখা গেছে বয়স তখন 10 দিনও হয়নি, তখন স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত হামের টিকা বিষয়গুলো তখন যখন তারা খেয়াল করে দেখলো, গত ইন্টারিম সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা হামের টিকাটা গত বছরে তারা সেখানে টিকার অভাব থাকার কারণে তারা সেই টিকাটা তারা দেয়নি এবং সেই টিকাটা না দেওয়ার কারণে কিন্তু আজকে দেশে টোটালি ক্রাইসিসটা আমাদের ফেস করতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন সরকার গত 18 মাসে কেন তারা সময় মতো তারা সেখানে টিকাটি তারা সংগ্রহ করলো না। আমি বাইদা ভাই আমি একটি প্রসঙ্গে আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমি গত
খুব সম্ভবত তারিখটা হচ্ছে 26শে এপ্রিল। আমি তখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে হামির টিকার একটা উদ্বোধনী একটা ক্যাম্পেইনে আমি অংশগ্রহণ করেছিলাম। তখন সারা দেশে একযোগে, বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে কিন্তু সেই হামির টিকা দেওয়ার এই কর্মসূচিটি তখন উদ্বোধন করা হয়। সেখানে আমি তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে বাংলাদেশের যিনি আবাসিক প্রতিনিধি তার বক্তব্য আমি শুনেছিলাম। তার বক্তব্য শুনে আমার কাছে এটা অত্যন্ত একটা খারাপ লাগলো। আসলে তখন ইউনেস্কো থেকে শুরু করে বিভিন্ন সংস্থা তখন তারা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কিন্তু অবগত করেছিল, জি। এবং তারা অবগত করার পরেও তারা সেটা হামির টিকাটা তারা নিতে তার অনীহা প্রকাশ করছে বা বিভিন্ন জটিলতার কারণে তারা নিতে পারেনি। এটা আমাদের কাছে কতটুকু দুঃখজনক। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট যে নির্বাচনের মাত্র 3 দিন আগে শুল্ক চুক্তিটি করলো, এটি নিয়ে সংসদে কিন্তু বিএনপির কোনো আলোচনা দেখিনি, বরং এটি নিয়ে জামায়াতে আমির আবার বলেছেন যে এটিকে সমঝোতার নিরিখে বিষয়টি দেখার জন্য। বিএনপি নিয়ে কোনো বক্তব্য আছে কিনা? বিএনপির এখানে বক্তব্য দেখেন, আমি একটা কথা এখানে স্পষ্টভাবে বলতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব অনেক কিছু সরকার উনি পরিচালনার ক্ষেত্রে অনেক করেছেন, যে সেখানে সকল রাজনৈতিক দলগুলোর সাথে উনি অনেকগুলো বিষয় আছে আলোচনা করেছেন, আবার অনেকগুলো বিষয় আছে যিনি এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তারই একটি বিষয় ছিল বাণিজ্য চুক্তি। এবং এখানে একটা কথা কিন্তু আজকে আমরা কিন্তু সবাই আমরা বলি এবং দেখে আসছি, কিন্তু গত 18 মাস অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু সরাসরি কিন্তু সরকারের একটি অংশ ছিল বর্তমান বিরোধী দল জামায়াত ইসলাম এবং এনসিপি। আসলে আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা আমার সহযোদ্ধা ভাই। হ্যাঁ, আমি ওনার কাছ থেকে নিতে চাই, প্লিজ শাকিল আহমেদ আপনি বলবেন। জি, এখানে বাণিজ্য চুক্তি নিয়ে যদি কথা বলি বা হামির টিকা নিয়ে যদি বলি, আমি তো প্রথমেই বলেছি যে হামির টিকাটা কেন দেওয়া হয়নি, কি কারণ ছিল, এটা নিয়ে আমি সরকারের কাছে দাবি করবো যে তদন্ত করা হোক এবং এটার সলিউশন হোক, আমরা জানতে চাই। কারণ এই সরকারের, যেটা ভাই বললেন প্রথমেই বলেনি, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অংশ শুধু এনসিপি ছিল তা না, এটা বিএনপিও ছিল, নিশ্চয়ই। কারণ এখানে বিএনপির লোকজনও ছিল। এখন বিষয়টা হচ্ছে যে এই সরকারটা সবার ছিল এবং এই সরকার বিভিন্ন সময় তাদের বিভিন্ন বিষয়গুলো কথা বলেছে, সকল দলের সাথে কথা বলেছে, সরকার ডিসিশন নিবেই। এখন যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিতে আসলে কি আছে, আসলে কি নেই, সবাই কিন্তু ধোঁয়াশার মধ্যে আছে। আমরা জানতে পারছি মিডিয়ার কল্যাণে, কিছু কিছু জানছি, এখন এটাও যে এক্সাক্ট কিনা এটাও কিন্তু শিওর হতে পারছি না। এই জন্য এটিও আমার মনে হয় সরকারের উচিত প্রকাশ করা, বলা, ভালোটা বলা, খারাপটা বলা। খারাপ যদি থাকে এটা নিয়ে সেকেন্ড ব্যালেন্স করা, এটা নিয়ে চেষ্টা করা কিভাবে ভালোর দিকে নিয়ে আসা যায়। ভালো হলে তো কোনো সমস্যাই নেই। তবে দেখেন, গভর্নমেন্ট কিন্তু কিছু ভালো কাজও করেছিল। যখন আমেরিকা শুল্ক বাড়িয়ে দিল তখন কিন্তু তারা বেশ ভালো ডিপ্লোমেসি করে শুল্ক কিন্তু কমিয়ে এনেছে। এখন যদি শুল্কর প্রেক্ষিতে কোনো চুক্তি হয়, যদি চুক্তিটা আমার দেশের জন্য সুবিধা হয়, অবশ্যই সেটা আমরা করতে চাই না। আর যদি এমন হয় না এটা আমার জন্য ভালো বা এটা হয়তো আমার পাশের দেশের জন্য খারাপ, আমার জন্য ভালো, এটা অবশ্যই মেনে নেওয়া এই জন্য উচিত। কি জামায়াতের আমির বলেছেন যে দেখুন, বাস্তবতার নিরিখে চুক্তিটি দেখার এটা জন্য? আমি জানি না, বিকজ অফ আমি চুক্তিটা পড়ি নাই, আমি এটা ড্রাফটও করি নাই। এখন না না, আমি ভাইও draft- আপনাদের জামাতের আমিরের বক্তব্যটার ব্যাপারে একটু শুনতে যাচ্ছি, মানে পরিষ্কার হতে যাচ্ছে। এই জন্য কি উনি বলেছেন যে বাস্তবতার নিরিখেই দেখার জন্য, এখন পর্যালোচনা উনি করার কেন জন্য? বলেছেন সেটা ব্যাখ্যাটা উনি ভালো দিতে পারবেন, কিন্তু আমি এবং আমার এনসিপির কথাটা আমি বলতে পারবো। আমার এবং আমার এনসিপির বক্তব্য খুবই স্পষ্ট। কারণ যখন চুক্তিটা হয়েছে, আপনি বলছেন ইলেকশনের 3 দিন আগে, তখন আমি বা আমাদের এনসিপির কোনো ব্যক্তি সরকারের পার্ট ছিল না, বরং বিএনপির অনেকগুলো এখন মন্ত্রী সরকারের পার্ট ছিল। তাহলে এই কথাটা বিএনপি বেশি ক্লিয়ার বলতে পারবে। আজকে পররাষ্ট্রমন্ত্রী তখন সরকারের পার্টি ছিল, পররাষ্ট্র বিষয়টাই দেখতেন, তার মানে উনি এটার সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড ছিল এবং আছে। তাহলে অবশ্যই এটা বিএনপি ভালো বলতে পারবে অ্যাজ এ গভর্নমেন্ট অ্যান্ড অ্যাজ এ পার্ট অফ দ্যাট কন্ট্রাক্ট। আচ্ছা, আমি একটু জুয়েল সাহেবের কাছ থেকে শুনে নিতে চাই এই পর্যায়ে যে জুয়েল সাহেব, আলোচনায় কিন্তু এটাও আসছে যে অন্তর্বর্তী সরকার নাকি জামাত, এনসিপি অথবা বিএনপি এদের সাথে আলোচনা করেই নাকি শুল্ক চুক্তি করেছিল। এটা কি আসলে সত্যি না মিথ্যা? আমি প্রথমে একটা জিনিস এখানে শাকিল আহমেদকে আমি বলতে চাই, আমার সহযোদ্ধা ভাইকে, যেটা বললো যে অন্তর্বর্তীকালীন সরকারে এনসিপি একটা পার্ট ছিল, জামাত ইসলাম হচ্ছে বিএনপির প্রতিনিধি ছিল। আমি এখানে দ্যার্থন বলতে চাই, আসলে বিএনপির কোনো প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারে ছিল না। যা এনসিপির 3জন উপদেষ্টা ছিলেন এনসিপি থেকে সরাসরি। এটা তো যাই হোক, তারা এখন বর্তমানে তারা রাজনৈতিক পদবি নিয়েও তারা রাজনীতি করতেছেন। এবং আসলে জামাত ইসলামী তারা কিভাবে তারা প্রশাসনটাকে নিজেদের মতো করে তারা প্রশাসনটাকে ঢেলে সাজিয়ে তারা সে সরকারটাকে তারা পরিচালিত করেছে, আমরা সেটা বিগত সময় সবাই দেখেছি। এখন আপনি যে প্রশ্নটা আপনি করলেন আমাকে, আসলে ওই বিএনপি এটা অবগত ছিল কিনা, রাইট? বলা আলোচনায় আছে যে বিএনপি, জামায়াত, এনসিপি সবাই নাকি অবগত ছিল। আসলে এটা সত্যটা কতটুকু আপনি কি জানেন? না, এটা সত্যটা অবশ্যই, এটা আমার দলের পক্ষ থেকে আমি বলবো, ওই চুক্তির বিষয়ে আমাদেরকে বিএনপি অফিসিয়ালি আমরা অবশ্যই এটা আমরা ইনভলভ আমরা ছিলাম না, এবং অবশ্যই থাকলে এটা তখন আমরা নিজেরাই জাতির সামনে আমরা এটা উপস্থাপন করতাম। আপনার কিছু বলার আছে তো কিনা শাকিল আহমেদ? এখন কেন গভর্নমেন্ট প্রকাশ করছে না? যেহেতু এটা নিয়ে এত কথা হচ্ছে, গভর্নমেন্ট প্রকাশ করুক যে এই চুক্তি হয়েছিল, বেসিকটা এটা ভালো, এটা মন্দ, কিংবা এই বিষয় হয়েছে, আপনারা
ডিসিশন নেন। ভাই বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের সময় বিএনপি কেউ ছিল না, খুবই ফানি কোশ্চিন, মানে ফানি উত্তর হয়ে গেছে। এবং বলি আজকে যিনি পররাষ্ট্রমন্ত্রী উনি ছিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তাহলে উনি তো এখন গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী, তাহলে কিন্তু ডিরেক্টলি পার্ট। সেকেন্ড হচ্ছে যখন বিএনপির কোনো সরাসরি আচ্ছা, রাজনৈতিক পদ পদবি নিয়ে এটাই তো রাজনীতি করেনি রাজনীতি, এবং বিএনপি এটাই তো রাজনীতির সবচেয়ে বড় খেলা। বিএনপি রাজনীতির সাথে উনি খলিলুর রহমান যে খলিলুর রহমানকে সরানোর জন্য বিএনপি নিজে বলছিলেন খলিলুর যে রহমান খলিলুর রহমানকে বাদ দিতে হবে। সম্পৃক্ত ছিল দেখুন, না। রাইট দেখুন, রাইট, যেদিন লন্ডনে আমার দেশের রাষ্ট্রপ্রধান লন্ডনে গিয়ে একটি দলের প্রধানের সঙ্গে মিটিং করে, সেদিনই তো ক্লিয়ার হয়েছে যে বাংলাদেশে একটি পাতানো নির্বাচন হতে যাচ্ছে। এবং এইটি করেছিল কে? খলিলুর রহমান। এই মিটিংটা করেছিল খলিলুর রহমান। দ্যাটস ওয়াই খলিলুর রহমানকে বিএনপি একটা প্রাইজ দিয়েছে যে ভাই তুমি যে এত বিশাল কাজ করেছো, ইঞ্জিনিয়ারিং করে ইলেকশন করেছো, আমাকে ক্ষমতা এনেছো, তোমাকে আমি রাখলাম আরো 5 বছরের জন্য মন্ত্রিত্ব দিলাম। এটা তো ডিরেক্টলি। আর যখনই আমাদের দেশের পার্সপেক্টিভে সবাই জানেন যে যখন 5 আগস্টের পরে যখন গভর্নমেন্ট গঠন হলো, সেখানে আমাদের নাহিদ ইসলাম, সেখানে আসিফ মাহমুদ গভর্নমেন্টে কিভাবে গিয়েছিল সবাই জানে। সেখানে যেতে চায়নি, পরিস্থিতি তাদেরকে বাধ্য করেছে। নাহিদ ইসলাম মাহমুদের মধ্যে আরো পরে গিয়েছে। নাহিদ ইসলাম বাংলাদেশের বলা যায় একজন ব্যক্তি যিনি জনগণের স্বার্থে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে পদত্যাগ করে এসে আমাদের এই দলে হাল ধরেছে। আসিফ মাহমুদ চাইলে থাকতে পারতেন, পুরো ইলেকশনের সময় থাকতে পারতেন, উনি পদত্যাগ করেছেন যেন কোনোভাবে ইলেকশন নিয়ে প্রশ্ন না ওঠে। মাহফুজ আলম পুরোপুরি ইলেকশন থেকে আগেই উনি কিন্তু পদত্যাগ করেছেন। কিন্তু আসিফ মাহমুদ সজীব নির্বাচন ভুঁইয়া করেন পরে নাকি? এমন একটি নির্বাচন কথা করার বলেছেন জন্য। ডিস্টেট করার নিয়ে। জন্য না ভাই, বুঝতে পেরেছি, না, নির্বাচন তারা করার জন্য। ব্যাপারটা হচ্ছে যে আমরা নির্বাচন করার জন্য আমরা করেছে। একটা কথা বারবার বিএনপি বলছিল যে এই উপদেষ্টাদের কারণে নির্বাচনটা সঠিক হবে না বা নিরপেক্ষ হবে না। বাট আমাদের পক্ষ থেকে বলা ছিল যে আমরা একটা নিরপেক্ষ সঠিক নির্বাচন চাই। সেজন্য যতবারই বলা হয়েছে আমরা বলেছি যে প্রয়োজনে সকল ছাত্র প্রতিনিধিরা পদত্যাগ করবে, কোনো সমস্যা নাই, আমাদের ক্ষমতার লোভ নেই, আমরা জনগণের ভালোটা করতে চাই। তারা পদত্যাগ করেছে নির্বাচনের আগেই, যেন নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না উঠে। কিন্তু বিএনপি যে ব্যক্তিদের পদত্যাগ চেয়েছে, বিএনপি তাদেরকে এনে রিওয়ার্ড দিয়েছে অ্যাজ এ মন্ত্রী হিসাবে। তার মানে এটাই বিএনপি বলার পলিটিক্স। আমি বলছি আমার কিছুই ছিল না, বাট ভিতরে ভিতরে সেই বিএনপির সকল মেকানিজমটা মেনটেন করেছে এবং বিএনপিকে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এত 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় বসিয়েছে, যার ফলে বিএনপি আজকে এসে জুলাই সনদের মতো বিষয়টাকে অগ্রাহ্য করছে। বিএনপিকে ক্ষমতা বসিয়েছে অবশ্যই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে 2026-এ 12 ফেব্রুয়ারির নির্বাচনে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণ নির্বাচন হয়নি, যেখানে টোটালটা সকল রাষ্ট্রের সকল অর্গানস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সকল ইলেকশন অবজারভেশন যারা এসেছিল সবাই যেটাকে সার্টিফিকেট দিয়েছে। হাসিনার আমলে বলেছিল না না, এটা কিন্তু হাসিনার আমলেও যে সকল ইন্টারন্যাশনাল সংস্থা ছিল ইচ এন্ড এভরিওয়ান বলেছিল ভোট সেন্টারে ভোট দিয়েছেন, সেটার চিত্রটা আমাদের একটু বলেন। আমি বলছি, না না, আপনি কোন ভোট সেন্টারে ভোট দিয়েছেন, আমি বলছি সেখানে কোথায় পাতানো হয়েছিল, সেখানে আপনি একটু বলতে হবে, এক্সপ্লেইন করতে হবে। আপনি টক্সিতে সস্তা কথা বলে আপনি এটা বলতে চাইলে তো হবে না। ইলেকশনটা হয়েছে খুব সুন্দর। ইন্ডিভিজুয়ালি আসুন না, আমরা প্রতিটা ভোট সেন্টারে যাই, আপনি কোন ভোট সেন্টারে ভোট দিয়েছেন সেটা চিত্র বলেন, সেটা প্রমাণ আপনি প্রমাণ দিয়ে বলছি। বলি নির্বাচন যখন গ্রহণ হয়েছে, ভোট গ্রহণটা খুব নিরপেক্ষ হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে এবং সরকারের সবচেয়ে বড় সফলতা হচ্ছে কোনো লাশ পড়েনি। কিন্তু সমস্যাটা হয়েছে কোথায়? নির্বাচনের ফলাফল গণনা এবং ঘোষণাতে। খেয়াল করে দেখুন 6:30 পর্যন্ত যখন সন্ধ্যা পর্যন্ত যখন আমরা দেখছিলাম টিভির পর্দাতে বিভিন্ন জায়গাতে যে কে কোন আগায় এগিয়ে আছে, আপনি খেয়াল করে দেখবেন বেশিরভাগ জায়গাতেই 11 দলীয় জোট এগিয়ে ছিল, বেশিরভাগ জায়গাতে। মানে এটা কোথায় আমি বলছি টিভি পর্দায়, টিভি পর্দাগুলোতে 6:30, আমি স্পেসিফিক টাইম বলছি, ঠিক আছে 6:30 থেকে 8:30, প্রায় 2 ঘন্টা। জনগণ শুনছে, লাইভ হচ্ছে, জনগণ দেখবে এবং জনগণ কমেন্ট করবে। আর্কাইভে আসছে, আমরা দেখব, আমরা দেখতে চাই, দেখার পরে বিষয়টা নিয়ে মীমাংসা হবে। আমি আপনাকে WhatsApp করে দেব সব কিছু। শিওর। ওকে, আর না পেলে 6:30 কিন্তু থেকে আপনাকে 8:30 জবাব দিতে এই 2 আসতে ঘন্টা হবে। অনেকটা আমরা দেখেছি মিডিয়াতে ব্ল্যাক আউট হয়েছে, অর্থাৎ অনেকক্ষণ ধরে ওই রেজাল্টটাকে আপডেট নাই। হঠাৎ করে 8:30 পরে দেখা যাচ্ছে সবগুলোতে বিএনপি এগিয়ে। তার মানে মূল মেকানিজমটা ওখানে হয়েছে। আচ্ছা, এখন আসি, ভাই বললেন যে আপনি কোথায় ভোট দিয়েছেন, কোথায় দেখেছেন। আমি ইলেকশনের সময় ঢাকা 11 আসনের আমাদের নাহিদ ইসলামের আসনে দায়িত্বে ছিলাম এবং সেখানে আমি পুরো ওই যে ভোট এজেন্ট ম্যানেজমেন্ট, ভোটারদের বিভিন্ন সমস্যা দেখভাল করা, আমাদের জিতেছেন না হেরেছেন বলছি ভাই, শেষ করি। নাহিদ ইসলাম জিতেছে, ডাজন্ট মিন ওখানে ইঞ্জিনিয়ারিং হয়নি। নাহিদ ইসলাম জিতেছে, ডাজন্ট মিন বাংলাদেশে কোথাও হয়নি। দেখুন নাহিদ ইসলামের আসলে আমি বলি, আপনি বলবেন, আমি শেষ করি। বিষয়টা এরকম কিনা আমি আসবো এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের কাছে অবশ্যই, তবে একটি বিরতির পরে ফিরে আসতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকবেন।
আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি এনসিপি জামায়াত নতুন রাজনীতির ভবিষ্যৎকে এই বিষয়টি নিয়ে। এ পর্যায়ে আমি অ্যাডভোকেট শাকিল আহমদ আপনার কাছে শুরুতে আসতে চাই। এ পর্যায়ে যে আপনি বলেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা আসলে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে সবগুলো পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে যে এই গত কয়েক দশকের মধ্যে বাংলাদেশে এ ধরনের ভোট হয়নি। অতএব ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন তো এখানে মুখ্য নয়। এখানে ভালোভাবে একটি ভোট অনুষ্ঠিত হয়েছে, ভোট গ্রহণ হয়েছে, এটি আসলে উৎসবমুখর পরিবেশে এটি হচ্ছে আলোচ্য বিষয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি বলি না কেন, জামাত, এনসিপি অথবা ইন্টারিম গভর্নমেন্ট খলিলুর রহমানকে কি রাজনীতির একটি কৌশল হিসেবে ব্যবহার করলো কিনা? দেখুন, এটা তো আমরা স্পষ্টত অনেকবার বলেছি যে খলিলুর রহমানকে দিয়ে কিন্তু আজকে বিএনপি তার হয়তো মূল খেলাটা খেলেছে। কারণ লন্ডনে গিয়ে একটি দলের প্রধান তারেক রহমান তখন বিএনপির চেয়ারপারসন ছিল, মানে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী চেয়ারম্যান ছিলেন। একটি দলের প্রধানের সঙ্গে আমি রাষ্ট্রের প্রধান কেন মিটিং করতে যাব? যদি প্রয়োজন হয় দলের প্রধান যে আমার দপ্তরে আসবে, আমি মিটিং করে কথা বলবো। এই গভর্নমেন্ট করেছে, অনেকবার করেছে, বিএনপি গিয়েছে, জামাত গিয়েছে, এনসিপির প্রধানরা গিয়ে মিটিং করেছে বিভিন্ন ভালো মন্দ নিয়ে। এখন আমার দলের প্রধান দেশের বাইরে থাকতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে আমি রাষ্ট্রের প্রধান, আমি যাব? তার মানে এটা কেমন হয়ে গেল যে আমি রাষ্ট্র অনেকটা তোমার কাছে বিক্রি করে দিলাম, অথবা তোমার কাছে দিয়ে আসলাম, প্লিজ অ্যাকসেপ্ট করো, আমাকে তুমি দায় মুক্তি করো। এইটা বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীতে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছে। এবং এই পুরো মিটিংয়ের মেকানিজম, পুরো মিটিং এবং সিটিংয়ের মেকানিজমটা করেছে খলিলুর রহমান। এবং যার ফলে খলিলুর রহমানকে তো বিএনপি অ্যাওয়ার্ড দিয়েছে, এটা আমি বলেছি। এখন বিষয়টা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা নিয়ে যদি বলি, ইলেকশনটা সুন্দর হয়েছে। অ্যাওয়ার্ড দিয়েছে? এই যে মন্ত্রী দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে, 5 বছর মন্ত্রী পেয়েছে, আগামী 5 বছর আমি আপনার কথা সূত্র ধরে শরীফুদ্দিন জুয়েল আপনার কাছ থেকে শুনতে চাই এই ব্যাপারে। আমি প্রথমেই আমার সহযোদ্ধা শাকিল আহমেদ ভাইকে আমি একটু জিনিস ভুল ধরিয়ে দিতে যাচ্ছি, তথ্যগত ভুল। যেটির কথা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সরকার প্রধান হয়ে কিভাবে একটা রাজনৈতিক দলের প্রধানের সাথে গিয়ে দেখা করতে, কথাটি এতটাই মিথ্যাচার এবং এতটাই তথ্যগত ভুল। আমাদের সবার খেয়াল আছে, ডক্টর ইউনূস সাহেব উনি একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি একটি ব্রিটেনের রাজ পরিবার থেকে একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে উনি গিয়েছিলেন ইংল্যান্ডে। আপনারা একটু খেয়াল করে দেখুন। জি, ব্রিটেনের রাজা চার্লসের কাছ থেকে উনি একটি পুরস্কার গ্রহণ করার জন্য লন্ডনে গিয়েছেন। সেখানে পুরস্কার গ্রহণ করার জন্য ব্রিটেনের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তৎকালীন প্রধান ডক্টর ইউনূস সাহেব গিয়েছেন। অবশ্যই উনি তারেক রহমানের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে উনি ইংল্যান্ডে যায়নি। এই তথ্যগত ভুল এবং মিথ্যাচার সেটা আমাদের মধ্যে থেকে দূর করতে হবে। এভাবে যদি আমরা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করি, তাহলে আমরা একসময় কোনো সময় আমরা সে ভালো জায়গায় আমরা যেতে পারবো না। এই ভুলগুলোকে আপনারা কি স্বীকার করুন এবং মিথ্যাচার দিয়ে জাতিকে আপনারা বিভ্রান্ত করবেন না। এই জামাত ইসলামের বট বাহিনীর মতো বাংলাদেশে অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে আপনারা পিছিয়ে নিয়ে যাবেন না। আপনারা তরুণ, আপনারা জুলাই যোদ্ধা, আমরাও জুলাই যোদ্ধা। আসুন আমরা সত্যটাকে সত্য বলার আগে সেই সাহসটা রাখি, আমরা সেই জায়গায় রাখি। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সেখানে ব্রিটেনের রাজা চার্লস সাহেবের কাছ থেকে উনি পুরস্কার গ্রহণের জন্য ইংল্যান্ডে গিয়েছেন। খুব স্বাভাবিকভাবে যে দলটি গত 17টি বছর বাংলাদেশের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছে এবং যিনি আওয়ামী লীগের হাসিনার আমলে উনি অত্যাচারিত হয়ে যিনি দেশে আসতে পারেনি, নির্বাসনে ছিলেন, তার পরিবারের উপরে এমনভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছিল, খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের সবচেয়ে বড় সে রাজনৈতিক দল এবং সবচেয়ে জিয়া পরিবারের চেয়ে বাংলাদেশের কোনো পরিবার এতটুকু অত্যাচারিত হয়নি। সেই পরিবারের উত্তরাধিকারী এবং যিনি বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়েছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সফল একটি ছাত্র জনতা আন্দোলনের উনিও একজন অন্যতম একজন নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান সাহেব। সেই জায়গা থেকে উনি কিন্তু তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। আপনার সেইটাকে আজকে কেন আপনারা ভিন্ন কাজে বাংলাদেশে যখন ইউনূস সাহেব বিদেশে গেল, আমি একটু বলে দিই, যখন ইউনূস সাহেব ইউকে গেলেন, আমাকে বলেন ইউকে যাওয়ার আগে এই মিটিংটা ফিক্স ছিল কি ছিল না? এমন তো নয় যে ইউকে আমি আসলাম, আমি ইউকে গেলাম পুরস্কার নেওয়ার জন্য এবং পুরস্কারের পরে আমার সময় ছিল, হয়তো তারেক রহমানকে বলা হয়েছে তখন সে মিটিং হয়েছে না। এই মিটিংটা কিন্তু আগে থেকেই ডিসাইডেড ছিল এবং উনি যাওয়ার পরে সরকার প্রধান হয়ে যখন কোথাও যাবেন ওনার কিন্তু সেই সূচিটা কিন্তু ফিক্সড থাকে, তৈরি করতে হয়। উনি 3 দিনের জন্য 5 দিনের জন্য যখন দেশের বাইরে যাবেন, এটা প্রত্যেকটা সরকার করবে। তাহলে সেখানে উনি সরকার প্রধান গিয়ে যখন মিটিং করছে একটা দলের প্রধানের সাথে, সরকার প্রধান গিয়ে কোথায় মিটিং করেছে? ডক্টর ইউনূস সাহেব যে হোটেলে থাকতেন তারেক রহমান সেই হোটেলে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করেছেন। তাহলে ইউকেতে গিয়ে আপনি যে দলের প্রধানের সাথে মিটিং করছেন, আপনারা যেমন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আপনাদের যেন আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান শুধুমাত্র এনসিপি কিন্তু নেতৃত্ব দেয়নি,
বাংলাদেশের কিন্তু- আপনাদেরকে কিন্তু- সাথে করে নিয়ে জাতিসংঘে গিয়ে যখন পরিচয় করিয়ে দেয়, দে আর দ্য মাস্টার মাইন্ড, দে আর দ্য অল এভরিথিং, বাকি সবাই কি? ওকে, দেখুন সবাই কি? তা দেখুন এই যে আপনি আপনাদের- বলছেন আপনাদের না, আপনাদের না, ওই না, জায়গাটাতে- obviously ওই NCP জায়গাটাতে আপনাদের আসতে নেতৃত্ব হবে। যারা দিয়েছে, আপনারা ওই নাহিদ জায়গাটা- ইসলাম ওই দিন যদি না দাঁড়িয়ে বলতেন, শহীদ মিনারে দাঁড়িয়ে যদি না বলতেন, তাহলে হয়তো আজকে আমি আপনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আপনারা জামাতরা অনেক চেষ্টা করেছেন, নির্যাতন শিকার হয়েছেন, কোনো ডাউট নাই। আমরা কিন্তু ভাই, দেখুন আমি শাকিল ভাই, নিজেও আমি একটা কথা বলি। আমি ওই প্রসঙ্গে আঠাশ- আমি ওই আঠাশ- আমি প্রসঙ্গে বলি। ওই প্রসঙ্গে যদি 28 যাই তাহলে আমি অক্টোবর- আরো অনেক পরিণত আমি হতে পিছনে হবে। যাচ্ছি না ভাই। অনেক পরিণত 28 হবে। অক্টোবর 2023 21শে জুলাই কিন্তু- থেকে যখন কারফিউ ডাকা হলো, 21শে জুলাই যখন কারফিউ ডাকা হলো, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে যখন মাফিয়া ফ্যাসিস্ট পেটুয়া বাহিনী যখন খালি করে দিল, খালি করে দেওয়ার পর থেকে আপনাদের তখন তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শীর্ষ নেতারা কিন্তু গা ঢাকা দিয়েছে। No, সে- impossible. না, 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 ঢাকা ঢাকাই সকল ভুল কথা শীর্ষ- ভাই। না, না, বাংলাদেশে আমাকে বলতে শুনেন দেন, না বলতে ভাই, দেন। সেই সময় বাংলাদেশের মানুষজন সেই সময় শুধুমাত্র এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকের কারণে সবাই এখানে রাস্তায় নেমেছিল। বিএনপি ডাকে বা জামাতের ডাকে মানুষ রাস্তায় নামে না। নাহিদ ইসলাম থেকে শুরু করে অন্যান্য যাদেরকে ভাতের হোটেলের মালিক ডিবি প্রধান হারুন, তাদেরকে যেভাবে একটা ভুল একটা স্টেটমেন্ট দিয়ে তাদেরকে বা জাতিকে বিভ্রান্ত করা, তারপরে আমাকে statement বলতে কে দেন, দিয়েছিল বলেন তো? আমাকে বলতে দেন, জি, আমাকে বলুন। বলতে দেন। জি, বলুন। তখন যখন তাদেরকে সেভাবে যখন তাদেরকে একটা চাপ সৃষ্টি করে যেভাবে হোক তাদেরকে দিয়ে সেখানে আমরা একটা স্ক্রিপ্ট ধরিয়ে দিল, তারা সেটা বক্তব্য বলল, তখন টোটাল বাংলাদেশের সে মুক্তিকামী মানুষকে কিন্তু বিভ্রান্ত সৃষ্টি করার জন্য হাসিনা এমন কোনো কিছু নাই যে হাসিনা করেনি। জি। সে 25শে জুলাইয়ের পর থেকে আবার কিন্তু সে যে আন্দোলনটা যে ডানা বেঁধে উঠলো, সে আন্দোলনের নেতৃত্ব কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু হয়েছিল। পেশাজীবী ব্যানারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষকরা তারা কিন্তু সেখান থেকে আবার শুরু করলো। 26শে জুলাইয়ের পর থেকে আন্দোলনটা যখন আস্তে আস্তে মোমবাতি প্রজ্বলন থেকে শুরু করে এবং সকল 1 আগস্টে যখন সারা বাংলাদেশের ফেসবুকের প্রতিটা ওয়ালকে লাল ব্যানারে ঢেঙে দেওয়া হলো, এই তখন থেকে কিন্তু দেখেছেন ছাত্র জনতা তখন কিন্তু কারণ নেতৃত্বের জন্য তারা কিন্তু অপেক্ষা করেনি, তারা কিন্তু সবাই কিন্তু স্ব উদ্যোগে কিন্তু রাস্তায় নেমে জুয়েল ভাই, হাসিনার আপনার সাথে আমি পছন্দ করেছিল। একটু add করি। আমি সেখানে বলি, সেখানে আজকে খুব খুশি হতাম ডক্টর ইউনূস সাহেব যদি আজকে মাহফুজুর রহমান তাদেরকে নিয়ে যেমন জাতিসংঘে গিয়েছেন, একটা যদি রিকশাওয়ালার সাথে করে নিয়ে যেত, একটা যদি দিনমজুর শ্রমিককে নিয়ে যেতে পারতো, তাহলে আজকে সেই সান্ত্বনাটা আজকে আমরাও দিতে পারতাম, যেখানে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে সেভাবে তাদেরকে মূল্যায়িত করা হয়েছে। জি, আপনার সাথে আমি একটু খালি অ্যাড করি যে যেদিন আমাদের 6 সমন্বয়কে ধরে নিয়ে গিয়ে জিবি অফিসে রাখা হলো, তারপরে কিন্তু আমাদের আরেক সমন্বয়ক হারুন মাসুদ এবং রিফাত রশিদ তারা কিন্তু স্টেটমেন্ট দিয়েছিল যে কোনো আন্দোলন বন্ধ করা হয়নি, সরকারের ষড়যন্ত্র, জনগণ আপনারা আন্দোলন অব্যাহত রাখুন। এবং আপনি আমার সঙ্গে একমত হবেন নিশ্চয়ই, বিএনপি কিংবা জামাত তখন তো বিরোধী দল ছিল, এবং বিএনপি জামাত কিন্তু একই সঙ্গে একইভাবে সরকারের বিরুদ্ধে লড়াই করেছে, নির্যাতনের শিকার হয়েছে। জি, কিন্তু এইসব আসলে আমরা মানুষজন জানি। কিন্তু আমার এই প্রশ্ন হচ্ছে মানুষগুলোর- জাস্ট একটা লাইনে আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আমরা কি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সহাবস্থান দেখতে পারবো কিনা ভবিষ্যতে? আমরা প্রত্যাশা করি, আমরা আশা করি, আমি আশা করি বিশেষ করে, আমার মনে হয় যে সরকারকে আরো বেশি উদার হতে হবে এবং বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে অবশ্যই একমত হতে হবে, নিশ্চিত করতে হবে, আদারওয়াইজ বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ রাজনীতি কঠিন হবে এবং সেখানে শরীফুদ্দিন অন্যান্য জুয়েল, দল আপনি আরো যুক্ত হবে। একদম ছোট করে। আমরা একদম ছোট করে শুধু এটুকু বলতে চাই, সর্বশেষ প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি কিন্তু একটি কথা কিন্তু সবার উদ্দেশ্যে কিন্তু বলেছেন যে আসুন আমরা দেশের স্বার্থে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে, এখানে আজকে জাতীয় সংসদে আমরা যেখানে এখানে আমরা সরকারি দল বিরোধী দলে বসেছি, আসুন জাতীয় ঐক্যের স্বার্থে, দেশের স্বার্থে আমরা সবাই একসাথে মিলে কাজগুলো করি। এবং আমার সে বক্তব্যটা এটা হচ্ছে, আমরা যেমন 71-এর চেতনা এবং জুলাইয়ের 2024 চেতনাকে ধারণ করে আমরাও বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই। নিশ্চয়ই, এবং সবার আগে বাংলাদেশের স্লোগানটির বাস্তবায়ন আমরা দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ শরীফুদ্দিন জুয়েল এবং অ্যাডভোকেট শাকিল আহমদ, আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন দেশ সন্ধ্যা, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।